নিজের সামনে নিজের বউয়ের জন্য বিয়ের প্রস্তাব আসাটা ঠিক কতখানি অপমানের তা স্বচ্ছ বুঝে উঠল না। শুধু চোখ মুখ লাল করে তাকিয়ে থাকলো ফ্লোরের দিকে। স্বচ্ছর বাবা শাহরিয়ার সাহেব গম্ভীর স্বরে জানালেন, কি বলো, সব ঝামেলা শেষ করতে রাজি তো তুমি নাকি? স্বচ্ছ গম্ভীরভাবে তাকায়। সুহা বিবাহিত এটা জানার পরপরই তিহানের সেই কাজিন তার বাবা মাকে নিজের আশাভঙ্গের কথা জানালো। অতঃপর তার বাবা মা খোঁজ নিয়ে জানলো যে সুহা আর স্বচ্ছর নামমাত্রই বিয়ে হয়েছিল, এছাড়া আর তাদের কোনো সম্পর্কই নেই। এমনকি বিয়ের সম্পর্কটা খুব তাড়াতাড়ি বিচ্ছেদে পরিণত হবে। ব্যাস, ওনারা যেন সুযোগ পেয়ে বসলেন। হুড়মুড় করে স্বচ্ছর বাবা মার কাছে এসে সুহার বিয়ের প্রস্তাব নিয়ে এলেন। স্বচ্ছ তা দেখে দাঁতে দাঁত চাপে বলে উঠল, কিসের ঝামেলা আব্বু? বিয়ে হয়েছে, বউ চাইছি, এসব তোমার কাছে ঝামেলা মনে হলো আব্বু? শাহরিয়ার সাহেব গম্ভীর গলায় জানালেন, সুহার পরিবার চায় না ও তোমার সাথে সংসার করুক, শুধু ওর আম্মুর একটু মত আছে, নয়তো দাদা দাদি তোমার নামই শুনতে পারে না। আমাদের খুব বড় বড় কথা বলার মুখও তুমি রাখোনি স্বচ্ছ, কাজে কি করতে পারি? ওনারা চাচ্ছেন অন্যত্র বিয়ে দিতে। তাদের মতে তিহানের খালাতো ভাই রিফাতও দারুণ একটা ছেলে, নিঃসন্দেহে সুহার সাথে খুব ভালো মানাবে। স্বচ্ছ কপাল কুঁচকে বলে, ছি আব্বু, তুমি বাপ হয়ে ছেলের সামনে ছেলের বউকে অন্য কারোর সাথে ভালো মানাবে এটা বলতে পারছো? ছি। শাহরিয়ার সাহেব শান্ত স্বরে বললেন, তুমি সত্যি এবার সিরিয়াস? সত্যি তুমি সুহাকে নিয়ে ভাবছো নাকি এটাও তোমার কোনো হেয়ালিপনা? তোমার কি মনে হয় আব্বু? কিছুই মনে হচ্ছে না। তুমি মনে হওয়ার মতো কোনো রাস্তাই রাখোনি স্বচ্ছ। স্বচ্ছ রেগে নিজের রুমে চলে যায়। এবার রুমে সেই রাগে হাঁসফাঁস করতে করতে সাদাবকে বলে, তুই বল, ওই ছেলেকে কি মেরে হাত পা ভেঙে দেওয়া উচিত না? সাদাব বন্ধুকে আরেকটু প্রশ্রয় দিয়ে গদগদ স্বরে বলে ওঠে, অবশ্যই বন্ধু, সাথে মাথাও ফাটানো উচিত। স্বচ্ছর হাতে একটা খাম, 2 ঘন্টা আগে পেয়েছে সে এই খাম। ভেতরে কাগজটা পড়ে যা বুঝলো এটা ডিভোর্সের নোটিশ। স্বচ্ছর চোয়াল শক্ত হয়। কালই বিয়ের জন্য প্রস্তাব এলো ওই তিহানের কাজিনের সাথে, আর আজ কিনা ডিভোর্সের নোটিশ। স্বচ্ছ মেনে নেবে? রাগে হুড়মুড় করতে করতে গেল তিহানের সে কাজিনটার কাছেই। দাঁতে দাঁত চেপে প্রথমে 2 দানবীয় চর বসালো ছেলেটার গালে, পরপর ইচ্ছে মতো মার দিল। আকস্মিক আক্রমণে বোধহয় ছেলেটা হতবম্ব, অথচ স্বচ্ছর খেয়াল নেই। রাগ নিয়ন্ত্রণ করতে না পেরে কোথাও থেকে একটা স্ট্যাম্প খুঁজে এনে মারল। তারপর বোধহয় রাগ মিটল। অনেকটা সময় পর ছেলেটার কলার টেনে এনে শাসিয়ে বলল, অন্যের বউকে বিয়ে করার সাহস করবি না, মনে থাকবে, না হলে কিন্তু পরিণতি আরও খারাপ হবে। কথাগুলো বলেই স্বচ্ছ ফের বাসায় এলো। রাগে হাঁসফাঁস করছে সে, শরীর ঘামছে। অতঃপর অনেকটা সময় পর নিজেকে শান্ত করে কল লাগালো সুহাকে। এক নাগারে অনেকগুলো কল দিয়ে যখন রিসিভ হলো তখন গম্ভীর গলায় বলল, একটা খাম এসেছে সুহাসিনী, তো পড়েছেন খামের ভেতরে থাকা কাগজ? স্বচ্ছ দাঁতে দাঁত চেপে জানায়, আমার এখন রাগ হচ্ছে, এত দূরে যাওয়া বোধ হয় তোমার উচিত হয়নি। আমাকে ডিভোর্স দেওয়ার সাহস দেখাচ্ছ সুহাসিনী? সুহা বাঁকা স্বরে বলে, আপনি কোথাকার কোন মহারাজা অস্বচ্ছ সাহেব যে আপনাকে ডিভোর্স দেওয়ার সাহস দেখাতে পারবো না? স্বচ্ছ ঠোঁট বাঁকিয়ে বলে, ওয়েট, জাস্ট ওয়েট সুহাসিনী, তোমার মনের মহারাজা হয়ে দেখাবো। নিজেকে কি ভাবেন? এতটা আস্থা কেন নিজের প্রতি? কারণ আমি। সুহা হাসে, তাচ্ছিল্যের হাসি, বলে, আর আমি খুবই সস্তা, খুবই মূল্যহীন, তাই না? স্বচ্ছ চুপ করে থাকে। এবার অনেকটা সময় চুপ থাকে, কপালে স্লাইড করে রাগ নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। অতঃপর অনেকটা সময় পর বলে, সস্তা হলে তোমার পিছু পড়তাম না সুহাসিনী, মূল্যহীন হলে তোমার জন্য এক ছেলেকে মেরে আধমরা করে বাসায় ফিরতাম না। সুহা আতঙ্কিত হয়। সেদিন সাদকে যেভাবে মেরেছে, তারপর এই কথাটা অবিশ্বাস্য নয়। আতঙ্কিত স্বরেই বলে ওঠে, কাকে মেরেছেন? কাকে মেরে আধমরা করেছেন স্বচ্ছ? তোমার প্রেমিককে, তিহানের খালাতো ভাইকে। সুহা অবাক হয়ে বলে, কি? হ্যাঁ। সুহা রাগ হয়, এক প্রকার চেঁচিয়ে বলে, এসব কি ধরনের পাগনামো স্বচ্ছ? এসব কি আমায় দেখানোর জন্য, নাকি নিজের স্বার্থে ফাটল পড়েছে তাই ইগোতে লেগেছে? শুধু শুধু তিহানের খালাতো ভাইকে মেরে হাত পা নাক ফাটানোর মানে কি জানতে পারি, নাকি ঢং করছেন? স্বচ্ছ এবার ঠোঁট এলিয়ে হাসে, উত্তর দেয়, ঢং যদি হয় তোমার জন্য তবে ঢংই করলাম না হয়। স্বচ্ছ প্রায় রাত 2টোর পর শ্বশুরের বাসার সামনে এসে পৌঁছালো। চারদিকে তখন অল্প নীরবতা। স্বচ্ছ এপাশ ওপাশ চায়, পর মুহূর্তে ফোন বের করে একজনকে কল দেয়। সে আর কেউ নয়, রাহা। নাম্বারটা স্বচ্ছ ছুটির থেকে নিয়েছে, তাও বহু বলার পরে। তারপর রাহার সাথে একবার কল করে ভাব জমিয়েছে খুব করে। অতএব এই মাঝরাত্রিতে এসে শালিকাকে কল করে। রাহাও গদগদ হয়ে ব্যালকনিতে আসে। দুলাভাইকে দেখে নেচে নেচে নিচে গিয়ে গেটও খুলে দেয়। তারপর স্বচ্ছ পা বাড়ায়। যেতে যেতে রাহা বলে, আপু তো ঘুম, দাদা দাদিও ঘুম, শুধু জেগে আছে আম্মু, মানে শাশুড়ি আম্মু। হ্যাঁ, আপনার শাশুড়ি আম্মুই। স্বচ্ছ অসহায় দৃষ্টিতে তাকায়। সুধায় যদি যেতে না দেয় বউয়ের কাছে? রাহা হেসে উঠে বলে, দিবে, আম্মুর তেমন কোনো অসুবিধা নেই। আম্মু শুধু চায় আপু যাতে ভালো থাকে, আর সেটা আপনার সাথে কিংবা অন্য কারোর সাথে।
কথাগুলো বলতে বলতেই বাসার দরজার সামনে আসলো দুজন, অথচ স্বচ্ছ ঢোকে না। প্রথমে রাহাই গিয়ে মায়ের কাছ থেকে অনুমতি নিয়ে এলো, তারপর বলল আম্মু অনুমতি দিয়েছে, ভেতরে আসুন দুলাভাই। স্বচ্ছ বাসায় পা রাখে, এদিক সেদিক চোরের মতো চোখ বুলিয়ে শুধায়, কোথায় শাশুড়ি আম্মু? রাহা হাসে, উত্তরে বলে রুমে চলে গেছে। আপনি চাইলে আপুর রুমে যেতে পারেন দুলাভাই, দেখুন মানাতে পারেন কিনা। আমি কিন্তু খুব খুশি হব আপনাদের জুটিটা একসাথে থাকলে। স্বচ্ছ পা বাড়ায় ধীর পায়ে, দূর থেকে দেখা যায় সুহার ঘুমন্ত মুখ। স্বচ্ছ আরও আস্তে পা বাড়ায় যেন বউয়ের ঘুম না ভাঙে। এই প্রথম সে এক ঘরে ঘুমন্ত সুহাসিনীর দিকে এগিয়ে যাচ্ছে। সুহা নিশ্চয়ই জেগে গেলে তেতে উঠবে, তার উপর এক গাদা রাগ দেখাবে নিশ্চয়ই। স্বচ্ছ ছোট শ্বাস টানে, খাটের এক কোনায় বসে ড্যাব ড্যাব করে তাকায় সুহার দিকে। মেয়েটা জেগে থাকলে যেমন রাগ দেখায়, এখন ঠিক ততটাই শান্ত, শীতল মনে হচ্ছে, আদুরে লাগছে। স্বচ্ছর ইচ্ছে করছে মেয়েটা নরম গালে হাত বুলাতে, অথচ হাত এগোয় না, যদি বউ জেগে যায়। কিন্তু ওই যে মস্তিষ্ক আর মনের যুদ্ধে অবশেষে মনকে মানাতে পারল না। আলতো হাতে যখন সুহার গালে হাত ছোঁয়ালো, ঠিক তখনই সুহা জেগে উঠল। স্বচ্ছর তখন যাচ্ছে তাই কাণ্ড। কি যে হবে একটু পরে না জানি, তার মাথাটাই ফাটিয়ে দেয় এই মেয়ে। সুহার চোখে মুখে রাগের আভাস, দৃষ্টিতে আগুনের ঝলসে যাওয়ার মতো পূর্বাভাস। সুহা রাগে ফোঁসফোঁস করে, তির্যক ভুরু করে তাকিয়েই প্রথমে খপ করে স্বচ্ছর সেই হাতটাকেই চেপে ধরল, যে হাতটা স্বচ্ছ সুহার গালে ছোঁয়ালো। এমনভাবেই ধরল যে সুহার হাতের নখগুলো ডেবে গেল স্বচ্ছর হাতের তালুতে। সুহা ঠোঁট বাঁকিয়ে বলে, মেয়ে দেখলে ছুতে ইচ্ছা করে না? ঘুমে থাকার সুযোগ নিচ্ছিলেন না অস্বচ্ছ সাহেব? স্বচ্ছ ছোট শ্বাস ফেলে, হাতের দিকে চেয়ে সুহার নখ দাবানো দেখে হালকা হেসে পাল্টা প্রশ্ন করলো, তুমিও আমায় ছুঁয়েছ সুহাসিনী, সুযোগ নিচ্ছ? সুহা উঠে বসে, পরনের ওড়নাটা ঠিক করে শক্ত স্বরে বলে উঠল মুহূর্তেই, সুযোগ নেওয়ার প্রয়োজন বোধ করছি না আমি। তাহলে ছুঁয়েছ কেন? সুহা দাঁতে দাঁত চেপে তাকায়, বলে মেরে ফেলার জন্য। কথাটা বলেই সুহার টনক নড়ল। এতক্ষণ ঘুম থেকে উঠেই স্বচ্ছকে দেখে এসব প্রতিক্রিয়া করেছিল, এখন যেন মস্তিষ্ক কিছু বুঝে উঠল। বিভ্রান্ত স্বরে বলে উঠল সঙ্গে সঙ্গে, 1 মিনিট, আমার রুমে ঢোকার অনুমতি কে দিয়েছে আপনাকে? আমার রুমে ঢোকার সাহস কি করে হলো আপনার? স্বচ্ছ দাঁত কেলিয়ে হাসে, হাতে সুহার নখের ছাপগুলো দেখতে দেখতে পর মুহূর্তেই সুহার দিকে তাকায়, ঠোঁট এলানো ভাব নিয়ে বলে, আমি তো বরাবরই সাহসী সুহাসিনী, সাহসীদের আর নতুন করে সাহস করার কি আছে বলো তো? এসব বড় বড় কথা আমার সামনে বলবেন না, মেরে দেবো, জাস্ট মেরে দাও। সুহা এবারে 2 হাতে চেপে ধরে স্বচ্ছর গলাটা, চোখের দৃষ্টিতে যেন আগুন ঝরছে মেয়েটার। সুহা চোখে আগুন ঝরানো দৃষ্টিতে তাকিয়ে স্বচ্ছকে 2 হাতের শক্তি দিয়ে ঠেলে ফেললো। মুহূর্তেই বেচারা স্বচ্ছ খাট ছেড়ে পড়ে গেল রুমের ফ্লোরে, কোমরে ব্যথাও পেল বোধ হয়। সুহা হাসে, উঠে দাঁড়িয়ে বলে ওঠে, ভাববেন না মেরে দিতে পারবো না। স্বচ্ছ অসহায় দৃষ্টিতে তাকায়, কোমরে হাত রেখে ভেবাচাকা দৃষ্টিতে বলে, নির্দয় রমণী তুমি, কোনো মায়াদয়া নেই, ব্যথা পেলাম তো। কোমরটা ভেঙে দিলে সুহাসিনী? সুহা ফোঁসফাঁস করে বলে, মাথাটাই ফাটিয়ে দেওয়া উচিত ছিল নাকি? স্বচ্ছ দাঁত কেলিয়ে বলে, প্লিজ ফাটিয়ে দাও। সুহা মুখ ভেঙায়, বলে, নাটক। মুখ ভেঙে কথাটা বলার সাথে সাথেই যেন সুহা মস্তিষ্কে খেলে গেল আরো একটা প্রশ্ন। দ্বিতীয়বার টনক নড়ল, মুহূর্তেই শুধালো, 1 মিনিট, এটা আমার বাবার বাসা, ঠিকানা তো মনে থাকার কথা না এতদিন, তো ঠিকানা কে দিয়েছে আপনাকে? স্বচ্ছ হাসে, ফ্লোরে গড়াগড়ি খাওয়ার মতো শুয়ে পড়ে বলে ওঠে, ভালোবাসা থাকলে ঠিকানা এমনি এমনি চলে আসে সুহাসিনী। সুহা বিড়বিড় করে রাগ ঝাড়ে, ঘড়িতে দেখে রাত 2টার উপরে, বিড়বিড় স্বরে বলে ওঠে, রাত 2টার উপরে। স্বচ্ছ শোনে, মাথার নিচে ওভাবেই হাত রেখে আরাম আয়েশ করে শুয়ে বলে, ভালোবাসার কাছে রাত 2টাও কিছু না। সুহা এবার চুপ থাকে, কিয়ৎক্ষণ পায়চারি করে ভাবে স্বচ্ছকে কি করা যায়। পর মুহূর্তে রুম ছেড়ে বেরিয়ে বুঝে সবাই ঘুমাচ্ছে, ঘুম থেকে ডেকে তোলাটাও ভালো দেখায় না। সুহা দীর্ঘশ্বাস ফেলে। বাসায় তাদের রুম 3টাই, দাদা দাদি এক ঘরে, তার আম্মু এক ঘরে, আর তার বোন আর সে এক ঘরে। কিন্তু এখন তো বিপাক এসে, স্বচ্ছকে কোথায় ঘুমাতে দিবে এত রাতে? সুহা রাগে হাঁসফাঁস করতে করতে পুনরায় রুমে এসে বলে, তিহানের কাজিনকে মেরেছেন কেন? ওকে যেভাবে মেরেছেন, আপনাকে যদি সেভাবে মেরে বসিয়ে রাখি এখন কেমন হবে? স্বচ্ছ দাঁত কেলিয়ে উত্তর দেয়, বউয়ের হাতের মায়ের হলে তো অবশ্যই ভালো হবে, আমি রাজি আছি মায়ের খেতে। সুহা নাক ফুলায়, টানটান স্বরে বলে, ওনাকে সরি বলবেন এক্ষুনি। স্বচ্ছ টানটান স্বরে জানায়, বলবো না। দৃঢ় স্বরে উত্তর আসে, বলবেন না? বলবো না সুহাসিনী। সুহা জ্বলন্ত চাহনিতে তাকায়, যেন ভস্ম করে দেবে স্বচ্ছকে। বলে, আমি এখনই কল করব তাকে, হয় আপনি তাকে সরি বলবেন, নয়তো আমি এখনই তাকে কল করে বলবো আমি বিয়ের প্রস্তাবটা অ্যাকসেপ্ট করে নিয়েছি। স্বচ্ছর এবার রাগ হয় অনেক, নাক লাল হয়ে আসে,
উঠে দাঁড়িয়ে সুহার সামনাসামনি দাঁড়িয়ে শোনায়। চুপচাপ ছিলাম এতক্ষণ, ভেবেছিলাম ভালোই ভালোই কথা বলে বউকে বাগে আনবো, ভালোবাসবো, কিন্তু না, তুমি তো ভালো কথা শোনার মানুষ না সুহাসিনী। তেরামি তোমার শিরায় শিরায় মিশে আছে। যখন সহজ ছিলাম তখন তো ঠকিয়েছেন স্বচ্ছ। স্বচ্ছ উত্তর দেয় না। পকেট থেকে সুহার পাঠানো নোটিশটা বের করে টুকরো টুকরো করে ছিঁড়ে সুহার হাতে ধরিয়ে দিয়ে বলে, তোমার সো কল্ড ডিভোর্সের নোটিশ সুহাসিনী। আশা করি দ্বিতীয়বার আর এই সাহসটা করবে না, ভালো হবে না তাহলে। সুহা জেদ নিয়ে বলে, খারাপটা কি হবে তা আমিও দেখে ছাড়বো। স্বচ্ছ আর উত্তর করল না। এত দূর জার্নির পর শরীর এলিয়ে দিতে বিছানার এক কোণে টান টান হয়ে শুয়ে পড়ল। বালিশে মাথা রেখে যখন চোখ বুঝলো, ঠিক তখনই সুহা ঝাঁঝালো স্বরে বলে উঠল, বিছানায় শুয়েছেন কেন? একটু আগের আচরণ ভুলে গিয়েছেন? আমি কিন্তু মোটেও অবলা নারী না স্বচ্ছ, প্রতিবাদ করতে জানি। স্বচ্ছ সেভাবেই চোখ বন্ধ করে ঠোঁট বাঁকিয়ে হাসে। উত্তরে বলে, বউয়ের প্রতিবাদ মানে পিওর ভালোবাসা সুহাসিনী, এটুকু সহ্য করা যায়। সুহার কথা শুনছে না দেখে রাগে জেদে সুহা ফোঁসফোঁস করে, দাঁতে দাঁত চিবিয়ে বলে, রাগ হচ্ছে আমার। স্বচ্ছ তাকায়। মেয়েটার মুখচাহনিতে সত্যি রাগ ঝরঝর করে পড়ছে। নাক ফুলে উঠছে, ঠোঁটে ঠোঁট চেপে রাখা। স্বচ্ছর কাছে এই দৃশ্যটাও অসম্ভব সুন্দর বলে মনে হচ্ছে। মেয়েটাকে রাখতে দেখলেও তার সুন্দর লাগছে, বুক চিনচিন করে উঠছে ভালো লাগার আবেশে। স্বচ্ছ বুঝে ওঠে না, প্রথমে যখন সুহাকে রাখতে দেখেছিল তখন তো তার এতটা ভালো লাগেনি, বরং মেয়েটাকে বেয়াদব মেয়ে হিসাবেই ধরে নিয়েছিল। তাহলে এখন নিজের বউ বলে জানে বলে? স্বচ্ছ বোঝে না, হেসে বলে, রাগলেও তোমাকে অনেক সুন্দর লাগে দেখতে। বুঝে উঠছি না, এটাই কি প্রেম প্রেম অনুভূতি? আপনার মাথা। কথাটা দাঁতে দাঁত চিবিয়ে বলেই সুহা আবার বোঝানোর ন্যায় করে বলে ওঠে, স্বচ্ছ বিছানা থেকে নামুন। আপনি দুজনে এক বিছানায় ঘুমানো যাবে না, আর যেহেতু সবাই ঘুমিয়ে পড়েছে সেহেতু রুমের ব্যবস্থাও করা যাচ্ছে না। স্বচ্ছ হেসে বলে, হাজব্যান্ড ওয়াইফ আমরা এক বিছানায় না হয় ঘুমালাম। সুহা মুখ বাঁকিয়ে বলে, আপনার ঘুম নিয়ে আমি চিন্তা করছি না, আমি এখন ঘুমাবো। সুতরাং আপনি বিছানা ছেড়ে এক্ষণ নামবেন, নিচেই ঘুমাবেন। নিচেই? অবশ্যই। স্বচ্ছ ফোঁস করে শ্বাস ফেলে বলে, নির্দয় রমণী, আমার জন্য এইটুকু ভালোবাসা মনে রাখলে কি এমন ক্ষতি হতো শুনি? অনেক ক্ষতি। স্বচ্ছ রাতে নিচেই ঘুমালো। কোনোদিন নিচে না ঘুমানো ছেলেটাই বউয়ের কথা রেখে নিচে ঘুমিয়েছে। এখন ঘুমে কাদা হয়ে আছে। সুহা ঘড়ি দেখে, দিনের 12টা বাজে, অথচ স্বচ্ছ তখনও ঘুম। তবুও সুহা ডাকে না। অথচ সুহা ডাকেনি তাতে কি, সুহার দাদা যান সে দায়িত্ব নিয়েছে। নিজের বাঁশের লাঠিটা নিয়ে সুহার ঘরে গিয়ে যখন স্বচ্ছকে ফ্লোরে চিত হয়ে পড়ে থাকতে দেখলো, ঠিক তখনই লাঠি দিয়ে বসালো এক ঘা ছেলেটার পিঠে। স্বচ্ছ তখনও ঘুমে। আচমকা আঘাতে হুড়মুড় করে উঠে বসতেই শ্রবণ হলো, কিরে হতচ্ছাড়া, 4 বছর আমার নাতনিকে ঘুরিয়ে এখন ঢং দেখাতে এসেছিস, আমার নাতনিকে জ্বালাচ্ছিস, মেরে একেবারে পিঠের চামড়া উঠিয়ে নিব। বেচারা স্বচ্ছ ঘুমের মধ্যেই আতঙ্কে উঠে বসলো। পিঠে হাত বুলিয়ে বিড়বিড় করে বলে উঠল, এবার বোঝা যাচ্ছে আমার বউটা এমন ডাকাত হলো কেন। সব এ বুড়ার জিনের দোষ। এক ডাকাত হলো দাদা, আর এক ডাকাত হয়েছে নাতনি। তো বন্ধুরা, এই পর্বটা এখানেই শেষ করলাম। পরবর্তী পর্বও দিয়ে দেওয়া হয়েছে, ভিডিও শেষে দেখে আসতে পারেন। আমাদের গল্পগুলো ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে।